আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাহজালাল ফুডস ইউএসএ ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। কেমন আছেন আপনি? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনি আশা করি ভালো আছেন এবং আপনার জন্য শুভেচ্ছা রইল এবং দর্শকদের জন্য শুভেচ্ছা রইল। সম্মানিত দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানে কথা বলি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন নিয়ে। যুক্তরাষ্ট্রে যারা এখন বসবাস করছেন বাংলাদেশিরা এবং বাংলাদেশ থেকে যারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান, আসতে চান, তাদের জন্যই আমাদের এই আয়োজন। এবং আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করি আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই আপনাদের এই তথ্যগুলো আপনাদের আগামী দিনে যুক্তরাষ্ট্রে এসে স্থায়ীভাবে বসবাস করতে আপনাদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে। তো আমরা কথা বলতে চাই আজকের এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনের সর্বশেষ তথ্যগুলো নিয়ে। গ্রিন কার্ড পাওয়া খুব কঠিন এমনটাই মনে করে যারা বাংলাদেশে আছেন, যারা যুক্তরাষ্ট্রে আসতে চান ইমিগ্রান্ট হয়ে। আসলে কি ব্যাপারটি এমন? ব্যাপারটা পুরো উল্টো। দেশের মানুষ যা জানে তার থেকে আরও বেশি যে কষ্ট কঠিন সেটা এখানকার মানুষ জানে। ওনারা তো জানে ভালো কথা যে কঠিন, কিন্তু আসলে যে কত কঠিন তারা এইখানে যারা কষ্ট করে এই অবস্থায় আছেন, এই জন্য কত সংসার যে ভেঙে যাচ্ছে। মানুষ এইখানে উনি আসলেন একজনে কষ্ট করে, কোনো একজন ভদ্রমহিলা কি কোনো একজন ভদ্র মানুষ আসলেন, তারপরে দেশে যারা আছেন তারা হয়তো ভাবলেন উনি বোধহয় আগামী বছরই আমাদেরকে নিয়ে যাবেন। সেই যেতে যেতে কত সংসার ভেঙে যাচ্ছে। আর উনি এখানে যে কত কষ্ট করে কত বিভিন্ন জায়গায়, আপনি এর আগে একটা প্রোগ্রামে আলাপ হয়েছিল যে প্রতারণার যে শিকার বিভিন্নভাবে কত কিছু করে, কারণ তাদের যতই এখানে অনেক দিন থাকে দেশে যাচ্ছে না, যেতে পারছে না, এইভাবে করে যে কিন্তু মনের মধ্যে মনের গভীরে সেই একটা জিনিসই থাকে, কবে তার ফ্যামিলিকে নিয়ে আসবে। হ্যাঁ, এর মধ্যে মা মারা গেলেন, যেতে পারেনি। হ্যাঁ, বাবা চলে গেলেন, যেতে পারেনি। এইখানে যারা আছে তারা আরও বেশি কষ্টটা অনুভব করে, যেটা দেশের মানুষ দেশে থেকে বোঝা সম্ভব না। এটা ওনাদের কোনো দোষ না। হ্যাঁ, তো ফলে আমি আশা করি আপনি যেটা জানতে চাচ্ছেন এটা তর্ক করলেও আমি আসল কথাটা আমি বলার চেষ্টা করলাম আর কি। তো যারা বাংলাদেশে এই মুহূর্তে রয়েছেন এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে আসতে চান, তাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বৈধ বা কার্যকর পথ কোনগুলো বলে আপনি মনে করছেন? বাংলাদেশের তো অনেক মানুষ, ভালো কথা, এবং আমরা এখন কথা বলবো খুব একটা ছোট একটা অংশের উপরে, কিন্তু তারাও একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ পিপল সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। বাংলাদেশে অনেক বড়লোক মানুষ আছে, ধনী মানুষ আছে। তাদের জন্য যেটা জানা উচিত যে এইখানে আমেরিকার সাথে বেশ কিছু দেশের কিছু চুক্তি আছে, সেটার আন্ডারে খুবই সহজে কম্পেয়ার টু মেনি আদার সিচুয়েশনস ওনারা এখানে এসে ব্যবসা করতে পারছেন, থাকতে পারতেছেন রেগুলার অনির্দিষ্টকালের জন্য। 2 বছর অন্তর অন্তর এটাকে আপনাকে রিনিউ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি কেউ এরকম করতে চায়, এটা একটা খুব ভালো একটা জিনিস। এটার সাথে আরেকটা আছে, এবং সেটা হচ্ছে কি E-2, ই লাইক এক্সেলেন্ট, হ্যাঁ, -2, E1 না, E2, ওই ট্রিটিটা বাংলাদেশের সাথে আছে। E1টা নাই, গেল, ওইটা ট্রেডার ভিসা। আরেকটা হচ্ছে L1A, L1B, দুটো আছে। এই ধরনের ভাবে বাংলাদেশ থেকে যারা মোটামুটি সচ্ছল মানুষ আছেন তারা যদি চেষ্টা করতে চান, চেষ্টা করে দেখতে পারেন, এবং তারা এখানে এসে লিগ্যালি এখানে এবং যখন তখন আসা যাওয়া করবেন, কোনো অসুবিধা হবে না। ওনার স্পাউস যে উনি জেনারেল ওয়ার্ক পারমিটও পাবেন। এবং নর্মাল কথা হচ্ছে E2 থেকে বাই ইটসেলফ সরাসরি গ্রিন কার্ড নাই, কিন্তু আমি আর বাইরে কিছু বলতে পারবো না। একটা ব্যবস্থা আছে, সেটা যখন আপনি আরও আস্তে আস্তে এটা জানতে পারবেন, গেল। আর L1A তে যদি আপনি আসতে পারেন, জাস্ট বিকজ আপনি L1A তে 1 বছরের জন্য অন্তত ছিলেন, দ্যাট বাই ইটসেলফ গিভস ইউ কোয়ালিফিকেশন যে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে করে যারা সত্যি সত্যি ব্যবসা করতে চান, বিজনেস পার্সন, যে গেল, সাথে বাচ্চারা লিগাল থাকলো, পড়াশোনা করলো, স্পাউসও কাজ করতে পারলো বা যে কোনো কিছু করতে পারলো। আর কাজ বলতে যে শুধু ডানকিন ডোনাটসের কাজ তা না, কারণ এটা বলার কারণ আছে। মানুষে তো অ্যাসাইলাম করলে অনেকে এখানে অনেক ওয়ার্ক পারমিট পাচ্ছে,
এটা দিয়ে আগে এই টুকটাক কাজ করতো, এখন যে কি ধরনের কত বড় বড় কাজ পাচ্ছে এবং করতেছে, পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতেছে, মানে বিভিন্নভাবে, আমি এটা জাস্ট একটা আর কি, এই ধরনের ভালো ভালো কাজ পাচ্ছে, বিজনেস করতে পারছে না, আইটি ফিল্ড, অমুক সমুক, জাস্ট হোয়াট নট। তো ফলে এই হচ্ছে একটা জিনিস, এটা আমার কাছে মনে হয় যে বেশ বাংলাদেশে প্রচুর বড়লোক মানুষ আছে, তারা চিন্তা করে দেখতে পারেন। এই হলো একটা কথা। ইবি টু এনআইডব্লিউ, এই বিষয়টা নিয়ে কি একটু বলবেন? আপনি আবার একটা কথা বলেন এনআইডব্লিউ। আচ্ছা, আরেকটা জিনিস, আপনি দুটা জিনিস মিক্স আপ হয়ে যাচ্ছে, এটা আপনি বলতেছেন বিকজ দ্যাটস হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য কমিউনিটি। খুবই সেক্সি কিছু টার্ম আছে, EB3, EB2, এগুলা, আমি ওইটার কথা বলি নাই। E-2 ওইটা, এটা বি নাই, বি লাইক বয় নাই, ওইগুলো ওইটা। আর এই যে EB2, EB3 যেগুলো বললেন, এগুলো হচ্ছে গ্রিন কার্ডের বিভিন্ন পর্যায়। হ্যাঁ, যেমন F4 ক্যাটাগরি, ফ্যামিলি F1 ক্যাটাগরি ইত্যাদি গেল। আচ্ছা, ওগুলো কি জিনিস? ওগুলো হচ্ছে গ্রিন কার্ডের জন্য বিভিন্ন লেভেলের। যেমন আপনি যদি একদম লোয়েস্ট লেভেলে হয়, সেখানে ধরেন আপনি 2 বছরের এক্সপেরিয়েন্স আছে, আপনি কোনো একটা এথনিক রেস্টুরেন্টের কুক, হ্যাঁ, খুবই মানে ভালো একটা অবস্থা, এটা দিয়ে আপনি গ্রিন কার্ডের জন্য বিভিন্ন পর্যায়ে আছে, সেটা হচ্ছে EB3 গ্রুপ। আপনি হায়ার লেভেল এডুকেশন আছে, PhD আছে, মাস্টার্স আছে, রিসার্চ প্রজেক্ট আছে, এগুলো আছে EB2 ক্যাটাগরির। কিন্তু সেগুলোর জন্য জব অফার থাকতে হবে, এবং সেখানে তারপরে লেবার সার্ভিসের ব্যাপার আছে, ইমিগ্রেন্ট পিটিশন, তারপরে গিয়ে ফ্যামিলির প্রত্যেকের জন্য আইদার বাইরে থাকলে ওই মানে কনসুলার প্রসেসিং এর মাধ্যমে আসবে, আর যদি এখানে থাকে তখন যেটা এখন একটু কড়াকড়ি করছে, কিন্তু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ব্যাপারটা আছে। আচ্ছা, কিন্তু আপনি একটা ছোট্ট করে একটা কথা বলছেন NIW, এটা কি জিনিস? আমার এটা মানে আমি শুনেছি আপনি বলেছেন এটা হচ্ছে EB2 এর সাথেই বলেছেন। হ্যাঁ, EB2 যারা ওই যে হায়ার লেভেল এডুকেশন, রিসার্চ এটসেট্রা এগুলো আছেন, তাদেরও লেবার সার্টিফিকেশন লাগে, তারপরে ইমিগ্রেন্ট পিটিশন, এই হচ্ছে ব্যাপারটা। ওইখানে একটা গ্রুপ চেষ্টা করতে পারে যে উইদাউট এনি জব অফার, হ্যাঁ, লেবার সার্টিফিকেশন ছাড়া সরাসরি ইমিগ্রেন্ট পিটিশন I-140 ওই পর্যায়ে চলে যাওয়া। এটা তখন সম্ভব হয় এই সেই NIW, দ্যাট ওয়াটস কিকস ইন, হোয়াট দ্যাট ইজ NIW, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। আপনার যদি ওইরকম কিছু দেখাতে পারেন, তাহলে আপনি ওই লেবার সার্টিফিকেশনটা বাদ দিয়ে, কোনো জব অফার বাদ দিয়ে, সেলফ পিটিশনের মাধ্যমে আপনি গ্রিন কার্ড করতে পারেন। তো এই যে ব্যাপারটা, এটা একটা সময় যখন আসে বেশ সহজও ছিল, কিন্তু 1998-এ নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন একটা কেসে এমনভাবে এটা ডিনাই করলো, কারণ ওই কেস লগুলোই আপনার পরে প্রেসিডেন্ট ডিসিশন হয়ে যেমন ওইভাবে করে সব কিছু করতে হয়, তো এখন খুব কঠিন করে ফেলো। তারপরে রিসেন্টলি যেভাবে করে কেস লটা ফ্যাশন করা হয়েছে, রিসেন্টলি যে সমস্ত কেসগুলো আসতেছে, তাতে ইজিয়ার না হলেও অন্তত সেই কঠিন যে একটা না বোধক একটা ব্যাপার ছিল, ওটা থেকে বেরিয়ে আসছে। তো আবার কবে কঠিন হয়ে যায় আমি জানি না। তো যাদের হায়ার ডিগ্রিজ আছে, প্রচুর এক্সপেরিয়েন্স আছে, হ্যাঁ, এবং এগুলো হচ্ছে জাস্ট দ্য শুরু। আমার কাছে এরকম প্রচুর রেজুমে আসে, এবং তারা যে কত কোয়ালিফাইড আপনি ভাবতে পারবেন না, অন্তত আমার থেকে 1000 গুণ কোয়ালিফাইড। তা তাদেরকে যখন না করে দিতে হয় যে আপনার অত কোয়ালিফিকেশন নাই, খুব লজ্জা করে, কিন্তু বলতে হয়, কারণ এখানে বিভিন্ন ফ্রম টেস্ট আসছে। একটা তো হচ্ছে আপনি কোয়ালিফাইড, কিন্তু এরকমের বিভিন্ন স্টেজ আছে, এই এলিমেন্টগুলোকে স্যাটিসফাই করতে হয় বা করানোর ব্যবস্থা করতে হয়। তো ওইটা যেই ব্যবস্থা, সেখানে আমেরিকান যে ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্টকে কীভাবে এটা সার্ভ করবে, সেই জিনিসটা একটা বড় ব্যাপার। আর এক্সপিরিয়েন্স, অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, ভালো কথা, এগুলো কোনো কিছুই এককভাবে জিনিসটা না। কিন্তু আমি জানি প্রচুর মানুষ ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারের মাধ্যমে এখানে গ্রিন কার্ড করে আসতেছেন, এটাও একটা আছে। তো এগুলো আমি যেগুলো বললাম, এই এমপ্লয়মেন্ট বেস, বিজনেস বেস, এই জাতীয় ব্যাপারগুলো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতে হয়, সেটা হচ্ছে আপনার 2024 সালে আমাদের কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে। তারপরে 2026 সালের ফেব্রুয়ারি মার্চে নতুন গভর্নমেন্ট এসছে। এইভাবে করে এই যে কান্ট্রি কন্ডিশন সিচুয়েশনগুলো আছে, এর ফলে
যদি কেউ এখানে থাকেন তাহলে ইভেন এক্সেপশনের মাধ্যমে, মানে আমি এটা যেটা বলতে চাচ্ছি, আপনাদের যদি দেশে যেতে ভয় থাকে আপনারা এখানে প্রোটেকশন নিতে পারেন, যেটার নাম হচ্ছে অ্যাসাইলাম সিক করা। তো সেটা দুই গ্রুপ আছে। একজন যারা নতুন আসলেন 1 বছরের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হয় এবং আপনার সেই সুযোগটা নেওয়া উচিত, এটা আইনে আছে। আপনার যদি মানে জীবনের ভয় থাকে, লাইফ অ্যান্ড লিবার্টি, এবং শুধুমাত্র যে সরকার, তার পুলিশ, তার র্যাব, তার মিলিটারি বা ওই অমুক লীগ, অমুক দল, যুব টুবরা মানে এরা পিটাইতেছে ওই কারণেই হয় তা না। শুধু এটার যদি অন্য কোনো বেসরকারি গ্রুপও হয় যাদেরকে সরকার কন্ট্রোল করতে চায় না বা পারে না, এমন গ্রুপও যেমন হয় বাংলাদেশের ব্যাপারে, এটা আমি স্পেসিফিক অতটা ডিটেলে যেতে চাচ্ছি না। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। দুর্বহ দূরে চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে। মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এতে যেমন সাউথ আমেরিকাতে প্রচুর কেস আছে, আমার গ্যাং ভায়োলেন্স আছে, বিদ্রোহী গ্রুপ আছে, হ্যাঁ সরকারের বিদ্রোহী গ্রুপ আছে, দিনে হয়তো মানে সরকারের কন্ট্রোল আছে, রাত্রে পুরো ওদের কন্ট্রোলে চলে যায়, এই ধরনের বিভিন্ন কিছু আছে, তাদেরকে সরকার কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ, তো এই যে বিভিন্ন, আবার অনেকগুলোকে অনেক বড় বড় শক্তি আছে, তারা লালন পালন করে, এই ধরনের বিভিন্ন ইস্যু আছে। তো এইভাবে করেও যদি আপনাদের জীবনের ভয় থাকে, এরকমের আমার কাছে প্রচুর লোক আসে, আপনি যদি শুনেন, যেহেতু আমি বিশ্বাস করলাম তাদেরকে, বা বিশ্বাস করার মতো, মানে তাদেরকে দেশে পাঠানোর মতো অবস্থা না, তাদের দেশে ফিরে গেলে সমস্যা হবে। তাদের রাজনীতির সাথে আপনি একমত হন কিনা, সরি রাজনীতি না, নীতির সাথে, সেটা আরেক ব্যাপার। এবং এটা কেন আমি কথাটা ব্যাক করালাম, শুধুমাত্র যে অ্যাসাইলাম মানে পলিটিক্যাল অ্যাসাইলাম তা না, এখানে কথাটা হয়েই গেছে পলিটিক্যাল অ্যাসাইলাম। বিকজ মানুষ বোধহয় ভাবে শুধুমাত্র পলিটিক্স করলে বা পলিটিক্যাল পার্টি করলেই অ্যাসাইলাম পাওয়া যায়, তা না, এছাড়াও আছে খুব কম ছোট। কিন্তু আবার অনেকে যেটা ভাবে আমি সব সত্য বলতেছি, কি ব্যাপার, ওই তার সাথে এলাকার আরেক বাড়ির পাশের বাড়ির গন্ডগোল অংশ। মনে রাখবেন দুই জিনিস, একটা হচ্ছে পারসিকিউশন প্রবলেম, একটা হচ্ছে প্রসিকিউশন প্রবলেম। হ্যাঁ, আপনাকে ডাকাতি করতেছে, আপনাকে কোনো মহিলা বাসায় ফিরতেছে, তাকে অসম্মান করা হইলো, সেটা প্রসিকিউশন প্রবলেম। কিন্তু আপনি একটা নীতিতে বিশ্বাস করেন, সেইভাবে আপনি কাজ করে যাচ্ছেন সমাজ পরিবর্তনের জন্য, সেই নারীর বাচ্চাদের অপরিচিত, সেখানে আপনার কোনো মৌলবাদীরা আপনাকে আক্রমণ করলো, অসম্মান করলো, এবং ওই অসম্মান মানে ভয়ঙ্কর অসম্মান করলো, বেসড অন কোনখানে, ওই যে নেক্সাসটা ওইভাবে করে যদি ওইটা হয়, তখন এটা আবার পারসিকিউশন প্রবলেম হয়। কারণ থানা থেকে আপনাকে কোনো সাহায্য করতেছে না, সরকার কোনো সাহায্য করতেছে না, উল্টো আপনি আবার বিপদেও পড়তেছেন। এই যে বিভিন্নভাবে যদি আপনাদের সমস্যা থাকে, আমেরিকান গভর্নমেন্ট ইজ দেয়ার টু প্রোটেক্ট ইউ, বিকজ আপনি ভীত। মনে রাখবেন, আপনি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতেছেন, অল ইউ আর সেইং আপনি একটা সেফ প্লেস যাচ্ছেন, তো সেটা করতে পারেন। আর যারা এখানে আছেন, তারা যদি আগে ডিপোর্টেশন অর্ডারও থাকে, তাদের যদি আগে বিভিন্ন মোশনস করেও থাকেন, এই যে রিসেন্ট সিচুয়েশন, এইটার কারণেও আপনি নতুন করে আপনি মোশন টু রিওপেন করতে পারতেন বেসড অন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন। এবং সেইখানে একটা বড় জিনিস হচ্ছে ডিউ ডিলিজেন্স, আপনি কত দ্রুত করলেন। হ্যাঁ, সেই 24 সালে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে, কি জানি বলে ফেব্রুয়ারি 2006-এ গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এখন আপনি বুঝবেন যে কত তাড়াতাড়ি হচ্ছে এই ডিউ ডিলিজেন্সটা করতে হবে। আপনি কোন লয়ারের কাছে যাবেন, দ্যাটস ইয়োর চয়েস। হ্যাঁ, কিন্তু আপনি কোথাও না কোথাও যান,
পাশের বাড়ির লোকটার সাথে আলাপ করেন, একজন ফ্রেন্ডের সাথে আলাপ করেন, এলাকাতে বহু মুরব্বী মানুষ আছে, বিভিন্ন মানুষকে হেল্প করতেছে, তাদের সাথে আলাপ করেন, তারা হয়তো কোনো একটা বুদ্ধি দিতে পারবে। একটা তর্ক করলেন, তাতে করে একটা সমাধান হয়তো একটা বেরিয়ে আসবে, কিছু একটা করা। কারণ নর্মালি কি হয়, এই পুলিশ উকিল এদের কাছে যাইতে চাইলে ওরা শুনলেও একটু ভয় ভয় পায় যে সামথিং বোধহয় রং টং হয়েছে, তো ফলে কেউ শরমে যাইতে চায় না। হ্যাঁ, আবার যদি কেউ দেখে উনি উকিলের কাছে যায় না, ওনার মধ্যে কাগজ নাই, হাজার রকমের ব্যাপার সবার এই ধরনের কিছু। তো এইগুলা বাদ দিয়ে দিস নট দ্য টাইম ফর দ্যাট, কিছু একটা করেন। হ্যাঁ, তারপরে আপনারা আজকাল হোয়াটসঅ্যাপে ফোনে বিভিন্নভাবে আপনি কনসালটেশন করতে পারেন, এইভাবে করে কিছু একটা করেন আপনারা। এই রিলেটেড একটা প্রশ্নে যাই আমরা, সেটা হলো যে অনেক অ্যাসাইলাম সিকার রয়েছেন যারা ফ্যামিলি বাংলাদেশে রয়েছে, তারা এখানে আছেন দীর্ঘ সময়। এই মুহূর্তে কি তারা কোনো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দেশ থেকে অন্য দেশে গিয়ে পরিবারের সাথে দেখা করতে পারেন? আপনি যদি প্রসিডিংসে থাকেন, আপনি বাইরে গেলে আপনি নিজেকে সেলফ রিপোর্ট করছেন, ইউ আর নট গোয়িং এনিওয়্যার। এই হলো কথা। আপনি অ্যাসাইলাম সিক করবেন, অ্যাসাইলাম হবে, তারপরে কিছুদিনের মধ্যেই ফ্যামিলি নিয়ে আসবে, এবং আপনি এর মধ্যে যদি বাইরে যেতে হয়, অ্যাসাইলাম পাওয়ার পরে আপনি আমেরিকান পাসপোর্ট লুকিং একটা বুকলেটের মতো পাবেন, ওটা দিয়ে নিজের দেশ ছাড়া অন্য সব দেশে যাবেন। যদি ফ্যামিলি ওদিক দিয়ে থাকলো, আপনি যদি ধরেন বাংলাদেশের মানুষ, আপনি মালয়েশিয়া গেলেন, ইন্ডিয়া গেলেন, কি ভুটান গেলেন, ওখান থেকে তারা আসলো, ওইভাবে দেখা করবে। আপনি সিটিজেন হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার নিজ ভূমি যেতে পারবেন না যদি অ্যাসাইলাম ভিত্তিক গ্রিন কার্ড থাকে। যদি যান, আপনাকে যদি এয়ারপোর্টে রেখে দেয়, আমি অবাক হব না, বিকজ দ্যাটস হোয়াট ইট ইজ। আপনি বললেন যে আমার দেশে প্রবলেম আছে, সেটা দিয়ে আপনি অ্যাসাইলাম পেলেন, গ্রিন কার্ড পেলেন, তারপরে হওয়া মাত্র পরের দিন রাত্রেবেলায় আপনি আর নাই, কোথায় গেছেন? আপনি ঢাকায়। কিন্তু গ্রিন কার্ড পাওয়ার আগে যদি সে অন্য দেশে গিয়ে ওটা ওই পারমিশন নিয়ে গিয়ে যেতে পারে, সে ওটা যেতে পারে অন্য দেশে। হ্যাঁ, অন্য দেশের কথাই বলছি আমি। হ্যাঁ, অন্য দেশে যেতে পারে, গ্রিন কার্ড না পেলেও সে গিয়ে যেতে ঘুরে পারে, আসতে ওটার জন্য পারে। পারমিশন আছে। ওই যে বললাম, একটা আমেরিকান পাসপোর্ট। তাতে কি কোনো ঝুঁকি আছে কিনা তার ফেরত, তাকে আবার না, ইমিগ্রেশন থেকে absolutely ফেরত not. পাঠিয়ে দিতে পারে পারমিশন কিনা? নিয়ে যাচ্ছেন, পারমিশন নিয়ে ফেরত আসবেন, কিন্তু নিজ ভূমে যাবেন না আর কি। আমরা সোশ্যাল মিডিয়া সম্পর্কে বলছিলাম। সোশ্যাল মিডিয়ায় বেশ চমকপ্রদ বিজ্ঞাপন দেওয়া হয় যুক্তরাষ্ট্রে আসা নিয়ে বা গ্রিন কার্ড পাওয়া নিয়ে। এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখেন? আপনি তো প্রশ্নের মধ্যেই উত্তরটা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, কারণ আপনারা তো রেগুলার ডিল করেন। এই যে বললেন চমকপ্রদ, ওই কথাটার মধ্যেই এগুলো আছে, এবং আমি মোটামুটি শিওর যারা এগুলো দেখে তারাও জানে যে এখন কোনটাকে বেশি। কারণ আমরা যদি এগুলোর বিরুদ্ধে বলি, মানে আমি আমার সোজা কথা, আই রিপ্রেজেন্ট মাইসেলফ, আমি অন্যকে রিপ্রেজেন্ট করি না, সেটা হচ্ছে যে আমার এগুলো যদি আমি না বলি, আপনারা ভাববেন কি, যেটা হয় আমার এখানে একটা ব্যক্তিগত ইন্টারেস্ট, যা উনি বোধহয় নিজের টাকার জন্য যে আমার কাছে আসেন, পয়সার জন্য উনি আরেকজনের বিরুদ্ধে বলতেছেন। আমি কেন বলবো? আপনি নিজেই বুঝবেন যে ওগুলোতে যাবেন কি যাবেন না, বা কি করবেন। হ্যাঁ, সেটা আপনি নিজেই বুঝবেন। আমরা অন্য প্রসঙ্গে চলে যাই। আগামী 1 বছরে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তন কি আসতে পারে বলে আপনি মনে করছেন? এই যে 75টা দেশের ভিসা পজ, যে পজটা আছে, এই পজ থাকার মধ্যেও যেটা হচ্ছে, এটা আরো বাড়বে। এটা হচ্ছে মানুষ আসতে থাকবে এর মধ্যেও। সেটা হচ্ছে, সেজন্য আমার যেটা মানে সাজেশন, সেটা হচ্ছে যে অ্যাফিডেভিট অফ সাপোর্টটা, যেটা ওই যে পাবলিক চার্জ ইস্যুর মধ্যে ওইটা করতে গিয়ে এই জিনিসটা করে, সেটা হচ্ছে বহু মানুষের ওই জয়েন্ট স্পন্সর থাকে, ওই জয়েন্ট স্পন্সরশিপ ভুলে যান। আপনি পিটিশন করেছেন, আপনি আনবেন, আপনার ইনকাম এনাফ থাকতে হবে, তাহলে অবস্থাটা বেটার। এই হচ্ছে আমার বক্তব্য। হ্যাঁ, জয়েন্ট স্পন্সরশিপ মানে ইটস এ নো আর কি, এগুলো কথা। একদম শেষ ব্যাপার, সেটি হলো যে বাংলাদেশ থেকে যারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে আসতে চান বা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যারা বসবাস করছেন, তাদের উদ্দেশ্যে আপনি 5টি পরামর্শ দেন, আপনার যা মনে হয়। এটি একান্তই আপনার ব্যক্তিগত। যে জিনিসটা এখন দেখতে পাচ্ছি, যে গ্রিন কার্ড পাওয়াটা একটা সময় ছিল আপনার একটা বার্থ সার্টিফিকেট আছে রাইট, আর ম্যারেজ সার্টিফিকেট আছে রাইট, কারোর সাথে বিয়ে হয়েছে আপনার এবং উনি সিটিজেন, কারোর আপনি বার্থ সার্টিফিকেট, আপনার বাবা মা কি ভাই বোন, মানে বার্থ সার্টিফিকেট আর ম্যারেজ সার্টিফিকেট থাকলেই একসময় একটা ব্যাপার ছিল যে আপনি পার হয়ে গেলেন। হ্যাঁ, কিন্তু এখন এটাকে একটা চাকরি হিসাবে দেখতে হবে। আপনি যে আসবেন, হ্যাঁ, আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, যে কোনো দেশেই থাকুক, হ্যাঁ, আপনার কোনো ফ্রড আছে কিনা, আপনি আগে অ্যাপ্লাই করেছিলেন, ওখানে কি লেখা আছে, ওগুলো সব উঠে আসবে। হ্যাঁ, তারপরে আপনি
এটা হচ্ছে আপনার যে যোগ্যতার যেই কথা বললাম, কোনো প্রতারণা আছে কিনা, কোনো মিথ্যা কথা বলা আছে কিনা, এগুলো আছে। এজেন্টে কি লিখে দিছে আমি জানিও না, ওগুলা বলে পার পাওয়া যাবে না। আর একটা জিনিস হচ্ছে যে আপনারা যারাই যেখানে আছেন, হ্যাঁ, সুন্দরভাবে ডকুমেন্টেশন করেন যে আপনি ভালোভাবে কাজ করছেন, ব্যবসা করছেন, যে দেশে এই দেশে এসেও আপনি এগুলা করবেন, যাতে করে এই যে এভরি চান্স টু থিঙ্ক যে আপনি এখানে এসে এই রাষ্ট্রের উপরে, এই সরকারের উপরে, জনগণের উপরে বার্ডেন হবেন না। আমি আপাতত এইটুকু বলতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্তই। নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি সাথে ছিলাম মাইনুল ইসলাম, এবং আমাদের সঙ্গে আজকে অতিথি ছিলেন জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। আমাদের সঙ্গেই থাকবেন, এবং আপনাদের যে কোনো প্রশ্ন রাখতে আমাদের ইনবক্স খোলা রয়েছে। আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। দূরে বহু দূরে চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে। মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহু দূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়।